শাসকের রাজনৈতিক সদিচ্ছা এবং ব্যুরোক্রেসির চক্রান্তে আজও মহামান্য সুপ্রিম কোর্ট এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে দিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছিলেন, ঐতিহাসিক নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ আজও কার্যকর হয়নি। অসংখ্য ফোন করছেন বিভিন্ন কর্মী বন্ধুরা, অবসরপ্রাপ্ত কর্মী বন্ধুরা, যারা কেএমসি এলাকার ব্যাংক থেকে পেনশন তোলেন, এমন সরকারি পেনশনাররা বলছেন জেলা ট্রেজারি থেকে যারা তোলেন তারা তো 2 তারিখই পেয়ে গেছেন, 2রা এপ্রিল, আমরা কি পাবো না? আবার যারা গ্র্যান্ট ইন হেডের বেতন পান, পেনশন পান, তারা বলছেন আমাদের নিয়ে তো কোনো উদ্যোগই নেই, আমরা কি এই মামলার রায়ের উপভোক্তা হিসেবে বিবেচিত হচ্ছি না, আমরা কি পুরো বাদ পড়ে গেলাম? আবার ওয়ার্ক চার্জ ডেলি রেটেড কর্মচারী, তারা ফোন করছেন আমরা তো ডিএ পাই, তা আমাদের তো সরকার এই সুপ্রিম কোর্টের রায় অনুসারে ডিএ দেওয়ার পেরিফেরিতেই রাখেননি। কার্যত আমরা এই বিপুল সংখ্যায় ফোনে কার্যত পর্যুদস্ত, আমাদের ব্যক্তিগত জীবন এবং আমাদের সাংগঠনিক কাজকর্ম, তারপরে মামলা চালাবার জন্য যে বিপুল অর্থের প্রয়োজন, সেই অর্থ সংগ্রহের কাজে ব্যস্ততা এবং সাংগঠনিক কাজ সব মিলিয়ে আমরা এই বিপুল ফোনে কার্যত পর্যুদস্ত। কিন্তু প্রত্যেকে তো একটা গভীর উদ্বেগ থেকে ফোন করছেন, একটা ভয়াবহ ভয়ঙ্কর আশঙ্কা থেকে ফোন করছেন, এবং তাদের বক্তব্য তো ন্যায্য, যুক্তিযুক্ত, তাদের কথা তো এড়িয়ে দিতে পারি না। সত্যিই তো গত 5ই ফেব্রুয়ারি 2026 মহামান্য সুপ্রিম কোর্ট দীর্ঘ 10 বছরের আইনি লড়াই 11তম বছরে মহামান্য সুপ্রিম কোর্ট এই ঐতিহাসিক রায় দিলেন। আজকে 10ই জুন, আজকেও এই রায় কার্যকর হলো না। আমরা সত্যি খুব অসহায় বোধ করছি। গত 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে 4টি সংগঠনের দীর্ঘ বৈঠক হয়। সেই বৈঠকে আমি সুনির্দিষ্টভাবে কি বলেছি সবই এর আগে বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে, সব থেকে ছোট যে দাবিটি আমি করেছিলাম সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক, শিক্ষাকর্মী সহ সমস্ত বোর্ড, পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, তারপরে আন্ডারটেকিংস, এই সমস্ত অন্যান্য রাজ্য কর্মীদের অন্তর্ভুক্ত হন এবং সুনির্দিষ্টভাবে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইনচার্জ অফ ফিনান্স ডিপার্টমেন্ট মাননীয় প্রভাত মিশ্র, তাকে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছিলাম এই অন্যান্য রাজ্য কর্মীদের এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আনলে সরকারকে 1 পয়সা আর্থিক খরচ করতে হবে না, কারণ এটা সরকারের একটা লাভজনক প্রকল্প এবং প্রতি মাসে 500 টাকা হিসেবে বছরে 6000 টাকা প্রিমিয়াম দিয়ে শিক্ষক, শিক্ষাকর্মী সহ অন্যান্য রাজ্যকর্মীরা এই প্রকল্পে ঢুকবেন। আমাদের আশা ছিল এত ছোট একটা দাবি নিশ্চয়ই অর্থ দপ্তর কোনো নির্দেশ জারি করবে, হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং অর্থ দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইনচার্জ অফ ফিনান্স ডিপার্টমেন্ট প্রভাত মিশ্র, মাননীয় মুখ্য সচিব এবং যে আধিকারিকরা ছিলেন, আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছিলাম, প্রথম যেটা বলেছিলাম যে ভুল হিসেবে রাজ্য কর্মীদের এই বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ দেওয়া হচ্ছে, এটা অর্থ দপ্তরের কিছু আমলা, তারা ইচ্ছাকৃতভাবে পূর্বতন চিফ পলিটিক্যাল এক্সিকিউটিভের ইচ্ছা পূরণ করতে গিয়ে তার কর্মী বিদ্বেষের যে মানসিকতা সেইটাকে গুরুত্ব দিতে গিয়ে তারা পরিকল্পিতভাবে একটা চক্রান্ত করে কর্মচারীদের প্রাপ্য অন্তত 57% কমিয়ে দিয়েছেন। এবং আমি স্পেসিফিক্যালি মাননীয় প্রভাত মিশ্রকে বলেছিলাম যে আপনি তো একজন আইএএস অফিসার, আপনি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পান, তাহলে আপনি এই বিষয়টা জানেন না, এটা বিশ্বাসযোগ্য নয়। প্রথম কথা, রোপা 2009-এ অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলা আছে যে বেসিক পে, গ্রেড পে
এবং ডাক্তারবাবুদের ক্ষেত্রে এনপিএ নন প্র্যাকটিসিং অ্যালাউন্স যোগ করে যে অর্থাঙ্ক হবে তার উপরে ডিএ গণনা করতে হবে। আপনারা প্রথমেই বঞ্চনা করলেন যে শুধুমাত্র বেসিক পের উপর গণনা করলেন। এই ভিত্তিটা আপনি কোথায় পেয়েছেন? উনি কোনো উত্তর দিতে পারেননি এবং এই কথোপকথন মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে হয়েছে, তিনি প্রতিটা বক্তব্য শুনেছেন। দ্বিতীয় যে বিষয়টা আমি বলেছি যে 1982 সালকে 100 পয়েন্ট এআইসিপিআই ধরে 1/4/2008 এআইসিপিআই হচ্ছে 536 পয়েন্ট। আপনারা কোথা থেকে 605 পয়েন্ট এআইসিপিআই নিয়ে এলেন? ফলে কর্মচারীরা আর এক প্রস্ত বঞ্চিত হলেন। তৃতীয় বঞ্চনা করলেন মহামান্য সুপ্রিম কোর্ট। রূপা 2009 অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বকেয়া ডিএ দিতে হবে। আপনারা কোথা থেকে একটা রাজ্যভিত্তিক সিপিআই নিয়ে এলেন? অথচ স্যাটে, হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে আপনারা বলেছেন, যখন মাননীয় বিচারপতিরা জানতে চেয়েছেন আপনারা যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে না মানেন তাহলে তো একটা সূচকের ভিত্তিতে আপনার কর্মীদের ডিএ বা ডিআরএস রিলিফ দেবেন, সেই সূচকটা কি? আপনারা কোনো সূচক দেখাতে পারেননি এবং এই ধরনের কোনো রাজ্যভিত্তিক সিপিআই এর কোনো অস্তিত্ব নেই। তাহলে আপনারা একটা কল্পিত সিপিআই ধরে প্রতিটা ক্ষেত্রে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে আমাদের যা ডিএ বা ডিআরএস রিলিফ প্রাপ্য তার থেকে বিপুল অঙ্কের কম শতাংশ দেখিয়ে আমাদের হিসেব করেছেন। যেমন একটা উদাহরণ দিই, 1/1/2016 অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ হচ্ছে 125%, আপনারা ধরেছেন 100% এবং তারপরে প্রতিটা স্তরে আপনারা এইভাবে কম হিসেব দেখিয়েছেন। তা আপনারা এই ভুল সংশোধন করুন। এর ফলে যে গুটি কয় সামান্য যৎসামান্য কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী এই 16 থেকে 19 এই ডিএটা পেয়েছেন বা ডিআরএস রিলিফটা পেয়েছেন, তারা 57% প্রাপ্যের থেকে কম পেয়েছেন। কেন তারা কম পাবেন? এবং এটা একটা ব্যুরোক্র্যাটদের, শীর্ষ ব্যুরোক্র্যাটদের একটা চক্রান্ত। অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে মাননীয় প্রভাত মিশ্র এই অভিযোগের কোনো উত্তর দিতে পারেননি, কোনো যুক্তিগ্রাহ্যতা দেখাতে পারেননি। আমি বলেছিলাম যে এই ভুল আপনারা সংশোধন করে নিন। বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে এটা মালহোত্রা কমিটিতে আলোচনা করে মেটানো হোক, মালহোত্রা কমিটি যেমন যেমন বলবে আমরা সেইভাবে রায় কার্যকর করব। এখন এইখানে আমাদের একটা ভয়ঙ্কর বিপদ। মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের উপর ডিএ মামলার রায় কার্যকর করার দায়িত্ব না রেখে কোর্ট অফ ফাইনাল আরবিট্রেশন হিসেবে মাননীয় ইন্দু মালহোত্রার কমিটিকে নিযুক্ত করেছিলেন। কিন্তু ইন্দু মালহোত্রার কমিটি আমাদের সঙ্গে অর্থাৎ কর্মীপক্ষের সঙ্গে সুবিচার করেননি। অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি। কেন বলছি? মামলায় দুটি পক্ষ, একটি পিটিশনার রাজ্য সরকার, আরেকটি হচ্ছে 3টি রেসপন্ডেন্ট সংগঠন, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মূল মামলাকারী সংগঠন, ইউনিটি ফোরাম যারা প্রথম থেকে মামলায় যুক্ত ছিলেন এবং কর্মচারী পরিষদ যারা 2022-এর 13ই এপ্রিল মামলায় যুক্ত হয়েছিলেন। তাহলে ইন্দু মালহোত্রার কমিটি যখন বিভিন্ন সিদ্ধান্ত নিলেন এবং সেগুলো রূপায়ণ করলেন 8টা বৈঠক করে, সেই বৈঠকগুলিতে কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারের প্রতিনিধিদের না ডেকে আমাদেরও ডাকার প্রয়োজন ছিল, উচিত ছিল। তারা ডাকেননি এবং তারা যদি কর্মীপক্ষের প্রতিনিধিদের ওই 8টা মিটিংয়ে ডাকতেন তাহলে আমি নিশ্চিত এই ব্যুরোক্রেসি যেভাবে চক্রান্ত করে আমাদের এই তীব্র বঞ্চনা 57% কম অর্থ দিয়ে পুরোটা দিয়ে দেওয়া হয়েছে বলছেন, বা বিভিন্ন বিভ্রান্তিমূলক সিদ্ধান্ত, কর্মী বঞ্চনামূলক সিদ্ধান্ত নিয়েছেন, এগুলো নিতে পারতেন না। তা মহামান্য সুপ্রিম কোর্টে আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিষয়টা তুলেছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে মালহোত্রা কমিটি আমাদের বৈঠকে ডেকেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 27শে এপ্রিল, 24শে এপ্রিল, 27শে এপ্রিল এবং 1 মে 3 দিন বৈঠকের দিন ধার্য হয়। 24শে এপ্রিল এবং 1 মের বৈঠক বাতিল হয়ে যায়, কী কারণে আমরা জানি না, যার ফলে আমাদের প্রচুর আর্থিক ক্ষতির শিকার হতে হয়, কারণ আমরা শেষ মুহূর্তে এই সভা বাতিল হওয়ার খবর পেয়েছি।
27শে এপ্রিলের বৈঠক হলো, সেখানে গিয়ে আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছিলাম যে মালহোত্রা কমিটির ফুল বেঞ্চের সঙ্গে আমাদের কোনো বৈঠক হচ্ছে না। বৈঠক হচ্ছে একমাত্র ডেপুটি সিএজি, তিনি আছেন মালহোত্রা কমিটির একজন সদস্য, ডেপুটি সিএজি, তার সঙ্গে বৈঠক হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টা আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছিলাম, রাজ্য সরকারের কোনো প্রতিনিধি ওই বৈঠকে নেই। ফলে সেই বৈঠকে খুব বেশি ফলপ্রসূ কিছু হওয়ার কোনো বিষয় ছিল না, কিন্তু সেখানেও আমি সুনির্দিষ্টভাবে প্রতিটি বিষয় উল্লেখ করেছিলাম। 1 নম্বর উল্লেখ করেছিলাম ভুল হিসেব, 2 নম্বর উল্লেখ করেছিলাম যে রায়ে যখন নেই প্রভিডেন্ট ফান্ডে কেন 3টি গ্রুপের কর্মচারীদের টাকা প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দিলেন রায়ের বিরুদ্ধে গিয়ে। 3 নম্বর গ্র্যান্ট ইন এড হেডে যারা বেতন পান, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, আন্ডারটেকিংস ইত্যাদি, তাদেরকে কেন এখনও পর্যন্ত মামলার রায় অনুসারে বকেয়া ডিএ বা ডিআরনেস রিলিফ দেওয়া হয়নি। 4 নম্বর কলকাতা কর্পোরেশন এলাকায় যারা ব্যাঙ্কগুলি থেকে যেসব সরকারি পেনশন নেন তারা পাননি, তাদেরকে এখনও পর্যন্ত এই রায় কার্যকর করার ক্ষেত্রে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি। কেন হয়নি এবং দ্রুত করতে হবে। দুর্ভাগ্যের বিষয়, ডেপুটি সিএজি আমাদের সমস্ত কথা দীর্ঘ সময় ধরে শুনেছেন, কিন্তু আমাদের বক্তব্য সম্পর্কে তার যে মূল্যায়ন সেটি কিন্তু বলেননি। আমরা সভার মিনিটস চেয়েছিলাম, এই ধরনের গুরুত্বপূর্ণ সভার মিনিটস হওয়া জরুরি, যে সবাই কে কী বললেন তার একটা রেকর্ড থাকবে না। কিন্তু আজ পর্যন্ত 27শে এপ্রিল বৈঠক হয়েছে দিল্লিতে সিএজি অফিসে, আজকে 10ই জুন, আজ পর্যন্ত আমরা বৈঠকের কোনো মিনিটস পাইনি। ফলে এই মালহোত্রা কমিটিতে আলোচনা করে কতটা কি হবে আমরা জানি না, এবং সেই মালহোত্রা কমিটিতে যে আমাদের আবার ডাকা হবে তারও কোনো নিশ্চয়তা নেই। এবং যদি মালহোত্রা কমিটির ফুল বেঞ্চ, রাজ্য সরকারের প্রতিনিধি এবং মামলার সঙ্গে যুক্ত সংগঠনগুলির প্রতিনিধিদের নিয়ে পূর্ণাঙ্গ বৈঠক না হয়, তাহলে শুধু রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সমস্যার সমাধান হবে না। তা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলেছিলাম যে এটা তো অর্থ দপ্তরের পরিকল্পিত ভুল, তাহলে তো অর্থ দপ্তরই এই ভুল সংশোধন করে নিতে পারে, এর জন্য মালহোত্রা কমিটির জন্য অপেক্ষা করতে হবে কেন? তা মাননীয় মুখ্যমন্ত্রী তারপরেও বলেছিলেন যে মালহোত্রা কমিটিতে যেমন যেমন নির্দেশ হবে আমরা তেমন তেমন রায় কার্যকর করব। দুর্ভাগ্যের বিষয়, কলকাতা কর্পোরেশন এলাকার ব্যাঙ্কগুলি থেকে যারা পেনশন নেন তাদের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, অর্থ দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি প্রভাত মিশ্র বলেছিলেন যে ব্যাঙ্কগুলি পেনশনারদের সম্পর্কে ডাটা দিতে পারেনি বলে তাদেরকে এই বকেয়া দেওয়া যায়নি। আমরা প্রতিটি সংগঠন এর তীব্র প্রতিবাদ করেছি এবং আমি নিজে মাননীয় প্রভাত মিশ্রকে বলেছি এই কথাটা একেবারেই অযৌক্তিক। প্রথম কথা, পেনশনার রাজ্য সরকারের, রাজ্য অর্থ দপ্তর প্রতি মাসে তাদের পেনশন দিয়ে আসছে এবং সেই পেনশনের টাকা রিলিজ করছে। রাজ্য সরকারের অর্থ দপ্তরের কাছে সেই পেনশনারদের কোনো তালিকা নেই, এটা বিশ্বাসযোগ্য নয়। 2 নম্বর, যে ব্যাংক এজি আপনারা তাদের উপর দোষ চাপাচ্ছেন, কিন্তু 2015 অবধি কোষা নামক একটা সিস্টেমে বেতন পেনশন হতো, তার তথ্য টিসিএসে আছে। টিসিএস থেকে আপনারা সেই তথ্য, টাটা কনসালটেন্সি সার্ভিস, সেই তথ্য আপনারা নিয়ে নিতেই পারেন, এবং 16র পর থেকে এইচআরএমএসে বেতন হয়েছে তার তথ্য আপনাদের অর্থ দপ্তরে আছে। কাজেই কী যুক্তিতে আপনারা ব্যাংক থেকে ডেটাবেস পাওয়ার জন্য অপেক্ষা করছেন এবং কলকাতা কর্পোরেশন এলাকার ব্যাংক থেকে পেনশন নেন যেসব সরকারি পেনশনার, তারা আজও এই বকেয়া ডিএর এবং ডিআরনেস রিলিফের টাকাটা পাননি? তিনি কিন্তু স্পষ্ট কোনো বক্তব্য রাখতে পারেননি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনারা ইমিডিয়েট টিসিএস, রিজার্ভ ব্যাংক, ব্যাংকগুলির প্রতিনিধি এবং এজি সকলকে নিয়ে একটা বৈঠক করুন এবং 7 দিনের মধ্যে কেএমসি এলাকার এই পেনশনারদের সমস্যা সমাধান করুন। 1 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলেছেন। 8 তারিখ পর্যন্ত রাজ্য অর্থ দপ্তর কোনো উদ্যোগ নেননি। আমরা 8 তারিখেই
প্রভাত মিশ্র সাহেবকে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইনচার্জ অফ ফিনান্স ডিপার্টমেন্ট, তাকে ইমেল করে আমরা জানিয়েছি 4টি বিষয়। 1 নম্বর বিষয় যে এই মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠকের মিনিটস আমাদের দিন। এত গুরুত্বপূর্ণ একটা বৈঠকে বিভিন্ন কর্মী সংগঠন, মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থ সচিব, মুখ্য সচিব কি বললেন, কি বক্তব্য রাখলেন, এটা ইন টোটো জানার অধিকার প্রতিটি রাজ্য কর্মীর আছে। কাজে এই মিনিটস আমাদের দিন। 2 নম্বর আমরা লিখেছি যে ভুল সংশোধনের ব্যাপারে হিসেবে যে ভুল করে আমাদের 57% কম অর্থ দিয়েছেন, সেই হিসেব ভুল করার প্রক্রিয়াটা আপনারা কত দূর করলেন। 3 নম্বর দিয়েছি কেএমসি এলাকার ব্যাংক থেকে যারা পেনশন নেন সেই সব সরকারি পেনশনাররা আজও পেনশন পাননি, তাদের বিষয়ে আপনারা কি করলেন। 4 নম্বর দিয়েছি গ্র্যান্ট ইন হেডে যারা বেতন পেনশন পান, সেই শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, আন্ডারটেকিংসের কর্মচারীদের ক্ষেত্রে আজও আপনারা এই রায় কার্যকর করার বিষয়টা কার্যকর করলেন না। এই বিষয়ে আপনারা কতটা এগিয়েছেন জানান। দুঃখের সঙ্গে বলছি, রাজ্য অর্থ দপ্তরে সেই একই সংস্কৃতি চলছে। ইমেল করার পরে যেটা বাম আমলে আমরা বারবার পেতাম, একটা চিঠি দিলে সংশ্লিষ্ট আধিকারিক সৌজন্যমূলক একটা প্রাপ্তি স্বীকার পত্র আমাদের পাঠাতেন, তারপরে আমাদের জানাতেন যে আমরা যা যা জানতে চেয়েছি, যা যা দাবি করেছি তার বিষয়ে সেই আধিকারিক তার এন্ড থেকে কি করেছেন। গত 15 বছরের তৃণমূল শাসনে এই কালচার অবলুপ্ত হয়ে গিয়েছিল। কোনো আধিকারিক, কোনো মন্ত্রী আমাদের কোনো চিঠির কোনো উত্তর দিতেন না এবং আমাদের সঙ্গে আলোচনাতেও বসতেন না। সরকার পক্ষের সঙ্গে কর্মী পক্ষের আলোচনার কোনো রাস্তা গত 15 বছরে খোলা ছিল না। এবারেও দেখলাম আমরা 8 তারিখ চিঠি দিয়েছি। সৌজন্য স্বীকার, এখন ইমেলের যুগ, সৌজন্য স্বীকার, প্রাপ্তি স্বীকার পত্র সঙ্গে সঙ্গেই পাঠিয়ে দেওয়া যায়। আজকে 10 তারিখ আমরা এখনও পাইনি। এবং কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা আজকে পর্যন্ত, গতকাল রাত্রি পর্যন্ত আমরা খোঁজ রেখেছি। আমাদের কাছে যা তথ্য, অর্থ দপ্তর এখনও কিছুই করেনি। অথচ মাননীয় মুখ্যমন্ত্রী সুনির্দিষ্টভাবে বলেছিলেন 7 দিনের মধ্যে এই সমস্যার সমাধান করতে হবে। এখন প্রচুর কর্মচারীরা, অবসরপ্রাপ্ত কর্মচারীরা ফোন করছেন। আমি জানি তারা অসহায়, কিন্তু বিশ্বাস করুন আমরাও অসহায়। আমরা কি করব বলুন তো? মহামান্য সুপ্রিম কোর্টে আমরা কন্টেম্প পিটিশন করে রেখেছি, সেই কন্টেম্প পিটিশনের হিয়ারিং হচ্ছে না। সরকার এই রায় মানেনি, রায় দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। আমি বা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই রায় দেয়নি, রায় দিয়েছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। সেই রায় সরকার কার্যকর করেনি। সরকারে কোন শাসক দল আছে এটা সুপ্রিম কোর্টের বিচার্য বিষয় হতে পারে না, কারণ সরকার হচ্ছে একটা কন্টিনিউইং বডি। তাতে শাসক দলের পরিবর্তন হলেও সরকারের যে দায়বদ্ধতা, সরকারের উপর যে নির্দেশ, সেটা কিন্তু বহমান থাকে, তার কোনো পরিবর্তন হয় না। শাসক দলের পরিবর্তন হলে পরবর্তী শাসক এসে বলতে পারেন না ওই রায় পূর্বতন শাসক দলের আমলে হয়েছিল, আমরা মানব না। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট তার যথেষ্ট কঠোর হওয়ার যথেষ্ট জায়গা ছিল, কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আবেদন করলেন যে মামলার দিন পিছিয়ে দিন। প্রথম যখন ক্ষমতায় এসেই 6 তারিখে 6 এপ্রিল যে মামলার শুনানির দিন ছিল, সেদিন সরকার মামলা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন। এই আবেদনে যৌক্তিকতা আছে, কারণ সবে সরকার গঠন হচ্ছে, কোন কোন আইনজীবী রাজ্য সরকারের হয়ে লড়বেন, রাজ্য সরকারের পলিসি কী হবে ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জায়গা আছে। তারা 4 এপ্রিল ভোটের ফল বেরিয়েছে, 4 মে, তারপরে 6 মে সুপ্রিম কোর্টে মামলা, সেই মামলা পিছিয়ে দেওয়ার আবেদন নিশ্চয়ই যুক্তিগত ছিল। কিন্তু তারপরে আবার মামলা পিছিয়ে দেওয়ার আর্জি জানালেন রাজ্য সরকার। কেন? এবং অবাক হয়ে দেখলাম একটি সংগঠন, তারা বুঝে না বুঝে আমি জানি না, তারাও মামলা পিছিয়ে দেওয়ার আবেদন করলেন এবং মামলা একেবারে সেই 22 জুলাইয়ে চলে গেল। এইবার আমরা কোথায় যাব বলুন?
ইন্দু মালহোত্রার কমিটি, কোর্ট অফ ফাইনাল আর্বিট্রেশন, সেখানে আমরা দিল্লিতে গিয়ে সিএজি অফিসে এই সমস্ত বক্তব্য সুনির্দিষ্ট আকারে আমরা বলেছি এবং হলফনামা দিয়ে লিখিতভাবে জানিয়েছি। তারপর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে গত 1 জুন আমরা সুনির্দিষ্টভাবে সব কিছু দীর্ঘ সময় ধরে বক্তব্য রেখে আমরা জানিয়েছি। তিনি পুরো বিষয়টা বুঝেছেন। সুপ্রিম কোর্ট কন্টেম্প্ট মামলার শুনানি করছেন না, তারা মামলা পিছিয়ে দেওয়ার আবেদন সঙ্গে সঙ্গে সাড়া দিচ্ছেন। আগামী 22শে জুলাইয়ের আগে মামলা কোনো সুযোগ নেই, কাজেই 22শে জুলাইয়ের আগে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে কোনো বক্তব্য উপস্থাপিত করতে পারবো না। আরও আতঙ্কের বিষয়, আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে এবং স্যাটে যে বেঞ্চে মাননীয় বিচারপতিরা কারা আছেন তার উপর কিন্তু কোনো একটা মামলা তার গতি প্রকৃতি নির্ভর করে। মহামান্য সুপ্রিম কোর্টে এর আগের অনারেবল জাস্টিস ঋষিকেশ রায়, অনারেবল জাস্টিস দীনেশ মাহেশ্বরী, তাদের বেঞ্চে কিন্তু মামলার শুনানি হয়নি। শুনানি না হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ ছিল না, তারা মামলা শুনবেন না বলেই শুনানি হয়নি। অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস পি.কে. মিশ্রার বেঞ্চ যুদ্ধকালীন তৎপরতায় অত্যন্ত গুরুত্ব দিয়ে এই মামলা শুনেছেন এবং রায় দিয়েছেন। এই মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল আগস্টে অবসর গ্রহণ করছেন, অর্থাৎ আগস্টের পরে সেপ্টেম্বরে এই বেঞ্চ কিন্তু ভেঙে যাবে। নতুন বেঞ্চে নতুন বিচারপতিরা আসবেন, তাদের আমলে এই মামলার গতি প্রকৃতি কী হবে আমরা জানি না, চূড়ান্ত একটা অনিশ্চিত অবস্থা। আবার 22শে জুলাই মামলার শুনানি, সেদিন আদৌ শুনানি হবে কি না সে ব্যাপারেও আমরা নিশ্চিত নই। আমরা কি করব বলুন তো, আমরা কোথায় যাব? আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি যে শাসক দলের রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং ব্যুরোক্রেসির চক্রান্ত, অর্থ দপ্তরের এক শ্রেণীর পদস্থ আমলার চক্রান্তে আজও মহামান্য সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায় কার্যকর হয়নি। এবং এই ব্যুরোক্রেসি বর্তমান যে চিফ পলিটিক্যাল এক্সিকিউটিভ, তার স্পষ্ট নির্দেশের পরেও কোনো তৎপরতা দেখাননি এই সমস্যা মেটার। এইটা সরকারের কাছে গুরুত্বপূর্ণ নয়। দীর্ঘ 10 বছরের আইনি লড়াই, 11তম বছরের রায়, যখন প্রথম আমরা মামলা করেছিলাম, আর আজকে যদি আপনি হিসেব করেন অসংখ্য অবসরপ্রাপ্ত কর্মরত কর্মচারী আমাদের ছেড়ে প্রয়াত হয়েছেন। এই মামলার অন্যতম পিটিশনার আমাদের সংগঠনের কোষাধ্যক্ষ ইন্দ্রনীল মিত্র, তিনি প্রয়াত হয়েছেন। এই মামলায় যে মানুষটির জন্য আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম এবং ওই গোপা বিশ্বাস এদেরকে এই মামলায় যুক্ত করতে পেরেছিলাম, সেই স্বপন দে অর্থ দপ্তরের কর্মী, তিনি প্রয়াত হয়েছেন। অসংখ্য মানুষ প্রয়াত হয়েছেন। 5ই ফেব্রুয়ারি রায় বেরিয়েছে, তারপর বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত এবং কর্মরত কর্মীর মৃত্যু সংবাদ আমরা পেয়েছি। তা আজকেও পেনশনারদের সম্পর্কে বহু লোকের স্পষ্ট ধারণা নেই। আজকেও এই উচ্চ দ্রব্যমূল্যের বাজারেও বেশ কিছু পেনশনারের পেনশন মাত্র 1000 টাকা, অনেক পেনশন 2000 টাকা, অনেক পেনশনার 2000-3000 টাকা বেতন পান। একটা বড় অংশ পেনশনার, তাদের পেনশন 5000 টাকার নিচে, আর একটা বড় অংশ পেনশনার, তাদের পেনশন 10,000 টাকার নিচে। আজকে এই উচ্চ দ্রব্যমূল্যের বাজারে এবং বয়স্ক অবস্থায় অসুখ বিসুখ দানা বাঁধে চিকিৎসা করাতে তারা একটা অসহায় অবস্থার মধ্যে আছেন। তাদের হকের টাকা, তারা সরকারের থেকে কোনো দয়া চাইছেন না, কোনো দাক্ষিণ্য চাইছেন না, কোনো অনুগ্রহ চাইছেন না। তারা তাদের হকের টাকাটা একটা কর্মী বিদ্বেষী সরকার তাদের পকেট থেকে কেটে নিয়েছে। সেই টাকাটা মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে তারা ফেরত চাইছেন। আজও মূল মামলাকারী সংগঠন হিসেবে এটা আমাদের কাছে অত্যন্ত বেদনার, পরিতাপের যে আজও তাদেরকে সেই অধিকারটা আমরা ফিরিয়ে দিতে পারিনি।
আমরা বিভিন্ন দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করেছিলাম। অধিকারগত দাবির প্রশ্নে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি যে অধিকারগত প্রশ্নে একটা দাবিরও কোনো সমাধান তো হয়নি, তিনি কোনো প্রতিশ্রুতি দেননি। আমরা বলেছিলাম কর্মীপক্ষের সঙ্গে সরকারের একটা নিয়মিত ধারাবাহিক আলোচনার জন্য একটা জয়েন্ট কনসালটেটিভ কমিটি হোক, উনি রাজি হননি। আমরা বলেছিলাম কর্মীদের বাক স্বাধীনতা হরণের যে কুখ্যাত আদেশনামা 139 CS ডেটেড 19/5/2026 প্রকাশিত হয়েছে, এই আদেশনামা প্রত্যাহার করুন। একটা জিনিস মনে রাখবেন, আজকে একটা সরকার নতুন এসেছেন, মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন আমার সরকার আদালতে সরকারের কর্মীদের বিরুদ্ধে লড়াই করবে না, আমার সরকার কর্মী বান্ধব সরকার হবে, আমার সরকার আপনাদের সঙ্গে আলোচনা করে সমস্ত সিদ্ধান্ত নেবে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন। তাহলে কি প্রয়োজন পড়ল যে এই রকম একটা ভয়ঙ্কর আদেশনামা এনে কর্মীদের কণ্ঠ রোধ করার? কর্মীরা, কর্মী সংগঠনের নেতারা সরকারের সমালোচনা কখন করেন? যখন সরকার এমন কোনো সিদ্ধান্ত নেন যাতে কর্মীদের স্বার্থ ক্ষুণ্ণ হয়, কর্মী বিদ্বেষী কোনো সিদ্ধান্ত হয়, তার বিরুদ্ধে কর্মচারীদের ক্ষোভ হয়, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ জনমত তৈরির কারণে সংগঠনের সাংগঠনিক কার্যকলাপের অঙ্গ হিসেবে সাংবাদিকদের সামনে, সংবাদপত্রে, টিভি চ্যানেলে, ইউটিউবে, বিভিন্ন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংগঠনের নেতারা সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন, কর্মীরা সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন। তাহলে সরকার কি ভাবছেন বা মনে করছেন যে অদূর ভবিষ্যতে এমন কিছু সিদ্ধান্ত এই সরকার নিতে চলেছেন যাতে কর্মচারীদের মধ্যে সরকারের বিরুদ্ধে একটা তীব্র ক্ষোভ তৈরি হয়, এবং সেই ক্ষোভ তৈরি হলে সংগঠনের নেতারা এবং কর্মীরা সংবাদ মাধ্যমে সরকারের সমালোচনা করবেন? না হলে এই ধরনের একটা আদেশনামা এখনই আনার কি প্রয়োজন ছিল? এবং আরও মজার ব্যাপার, সার্ভিস রুলসে আছে যে কর্মচারীরা মুখ খুলতে পারবেন, নিবন্ধ লিখতে পারবেন, কলম লিখতে পারবেন উইথ প্রায়র ইন্টিমেশন টু দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারকে আগাম জানিয়ে দিলেই হবে। এখানে অনুমতি নেয়ার বা অনুমোদনের কোনো প্রশ্ন নেই। কিন্তু পদস্থ ব্যুরোক্র্যাটরা এইখানে ইন্টিমেশনের জায়গায় অ্যাপ্রুভাল করে দিয়েছেন, প্রায়র অ্যাপ্রুভাল নিতে হবে। আমরা এই বিষয়টাও মাননীয় মুখ্যমন্ত্রীর কানে তুলেছি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কোনোভাবেই এই আদেশনামা প্রত্যাহারে রাজি হননি। উনি বলেছেন আপনাদের বিরুদ্ধে এই আদেশনামা প্রয়োগ হবে না। 42% ডিএ বকেয়া, সেই ডিএ বকেয়ার ব্যাপারে উনি বলেছেন 22 জুন বাজেট পেশের দিন একটা বড় পার্সেন্টেজের ডিএ ঘোষণা হবে, এবং যেহেতু উনি কথা দিয়েছেন যে জানুয়ারি 2027-এর মধ্যে সপ্তম রাজ্য বেতন কমিশনের সুপারিশ অনুসারে বর্ধিত বেতন পেনশন কার্যকর হয়ে যাবে, চালু হয়ে যাবে, তাই 42% ডিএ 31শে ডিসেম্বরের মধ্যে মিটিয়ে দিতেই হবে। কিন্তু মূল যে আতঙ্কের জায়গা, আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে যদি মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের সদিচ্ছার উপর অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়াটা নির্ভর করে, তাহলে কি হতে পারে আমরা গত 15 বছরে হাড়ে হাড়ে বুঝেছি। তাই দয়া করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2 বার ডিএ দেওয়ার জন্য একটি স্ট্যান্ডিং অর্ডার প্রকাশ করুন। এই স্ট্যান্ডিং অর্ডার থাকলে আমরা নিয়মিত সেই স্ট্যান্ডিং অর্ডার অনুসারে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেমন যেমন হবে সেই রকমভাবে ডিএ পেয়ে যাব। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু তাতে রাজি হননি। তিনি বিষয়টা এড়িয়ে গিয়ে বলেছেন আগে 42%টা ক্লিয়ার করি, তারপর ওসব নিয়ে ভাবব। আমি অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছিলাম পূর্বতন শাসক দল, তার নেতৃত্বাধীন সরকার পুলিশ কর্মী সহ 6টি দপ্তরে ইউনিয়ন অ্যাসোসিয়েশন করার অধিকার কেড়ে নিয়েছেন। আমরা বামফ্রন্ট আমলে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে ট্রেড ইউনিয়ন এবং গণতান্ত্রিক অধিকারগুলো অর্জন করেছিলাম সেইগুলো সব কেড়ে নিয়েছিলেন। আপনি সেই অধিকারগুলো ফিরিয়ে দিন, কর্মচারীদের ইউনিয়ন করার অধিকার দিন, ট্রেড ইউনিয়ন এবং গণতান্ত্রিক অধিকারগুলো ফিরিয়ে দিন। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এ ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেন না।
অর্থাৎ অধিকারের প্রশ্নে আমরা কিন্তু 1 জুনের বৈঠক থেকে শূন্য হাতে ফিরেছি। আপনারা যারা একটা ফিল গুড পজিশনে আছেন, ভাবছেন এই সরকারটা এসেছে সব দিয়ে দেবে, মনে রাখবেন 42% ডিএ পূরণ করলেই কিন্তু ডিএর সমস্যা মিটল না। এরপরে প্রতি 6 মাস অন্তর অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে কেন্দ্র এবং প্রত্যেকটি প্রায় বেশিরভাগ রাজ্য সরকার তাদের কর্মচারীদের ডিএ বা ডিআরনেস রিলিফ দেবেন। সেখানে যদি কোনো স্ট্যান্ডিং অর্ডার না থাকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছা নামক বস্তুটি যদি অবলুপ্ত হয়ে যায় বা মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছার বিষয়টি যদি বিস্তৃত হয়ে যান, তাহলে কিন্তু আবার এই বকেয়া ডিএ আপনার থেকে যাবে। কাজেই এই বিষয়টা নিয়ে আপনাদের ভাবতে হবে, শুধু ডিএ দেওয়াটাই বিষয় নয়। পে কমিশনের রায় উনি বলেছেন জানুয়ারি 2027 কার্যকর হয়ে যাবে। এখনও পর্যন্ত 1 জুন উনি এই প্রতিশ্রুতি দিয়েছেন, আজকে 10ই জুন। এখনও পর্যন্ত পে কমিশনের চেয়ারম্যান কে হবেন, তাদের মাননীয় সদস্যরা কে হবেন, তার টার্মস অ্যান্ড কন্ডিশনস কী হবে, কোথায় অফিস হবে, তার পরিকাঠামো, তার কর্মী, এ ব্যাপারে কোনো উদ্যোগ অর্থ দপ্তর নেননি। এরপর বিপুল সংখ্যায় সংগঠন এই পে কমিশনে তাদের স্মারকলিপি দেবেন। সেই স্মারকলিপি পে কমিশনকে পড়তে হবে, বিভিন্ন কর্মী সংগঠনের সঙ্গে আলোচনা করতে হবে। এখনও যদি পে কমিশন গঠনের কাজটা সম্পূর্ণ না করা হয়, টার্মস অ্যান্ড কন্ডিশনস প্রকাশ না করা হয়, তার অফিস, তার পরিকাঠামো, তার কর্মী বাহিনী সব যদি দিয়ে দেওয়া না হয়, পে কমিশন যদি এখনই কাজ শুরু না করে, তাহলে কিভাবে 31শে ডিসেম্বরের মধ্যে তারা সুপারিশ পেশ করবেন? আর কীভাবেই বা রূপা 2021 তৈরি হবে, 20 তৈরি হবে আমি জানি না। কিন্তু তবু মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির উপর ভরসা রাখছি। কিন্তু মামলার প্রসঙ্গে আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি, আমরা খুব আতঙ্কিত। আমি আবারও বলছি যে এটা যদি এই মামলার রায় কার্যকর করা যদি সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় না হয়ে থাকে, তাহলে এটা খুবই দুঃখের, খুবই পরিতাপের। আরেকটি কথাও সুনির্দিষ্টভাবে বলছি, অর্থ দপ্তরের যে শীর্ষ আমলারা পূর্বতন শাসকের আমলে এই রায় রূপায়ণের ক্ষেত্রে একটা অনাবশ্যক বহুমাত্রিক জটিলতা তৈরি করেছিলেন, সেই আধিকারিকরা আজও আছেন এবং তারা সমানভাবে সক্রিয় এই জটিলতা বজায় রেখে 5ই ফেব্রুয়ারি যে মহামান্য সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, সেই রায়টা কার্যকর না করা, পূর্ণাঙ্গরূপে কার্যকর না করা, কর্মচারীদের বঞ্চিত করা। আমি প্রত্যেকটি অবসরপ্রাপ্ত এবং কর্মরত কর্মচারীদের বলবো, শুধু আমাদের ফোন করে উদ্বেগ জানিয়ে হবে না, শুধু হাউতাশ করলে হবে না, আপনারা এবার সক্রিয় হন। প্রত্যেকে যে যেরকমভাবে পারেন সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনারা চিঠি লিখুন। চিঠি লিখতে তো কোনো সমস্যা নেই, লিখুন যে 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে, আজও আমাদের ক্ষেত্রে এই রায় কার্যকর হয়নি, দয়া করে অবিলম্বে এই রায় কার্যকর করুন। এবং যারা পেয়েছেন কিন্তু 57% কম পেয়েছেন, তারাও চিঠি লিখুন, লিখে বলুন যে আমি পেয়েছি কিন্তু 57% কম পেয়েছি। আমাদের এমনকি স্টেটমেন্ট, একটা বেতন পেলে স্যালারি স্লিপ দেওয়া হয়, একটা এরিয়ার পেলে তার এরিয়ারের জন্য স্টেটমেন্ট দেওয়া হয়, জিপিএফে টাকা জমা হলে তার একটা স্টেটমেন্ট পাই। আমার এই ডিএ ক্যালকুলেশন, কি ক্যালকুলেশন করে কিভাবে আমাদের এই বকেয়া ডিএ বা ডিআরনেস রিলিফ দেওয়া হলো, তার কোনো স্টেটমেন্ট আমাদের দেননি। এই স্টেটমেন্টটা আমাদের দেওয়া হোক। আসলে অর্থ দপ্তরের এই আমলারা এই গণনা নিয়ে জুয়া চুরি করেছেন। আমি শব্দ চয়নে যথেষ্ট সতর্ক থেকে বলছি, জুয়া চুরি করেছেন, পরিকল্পিতভাবে কর্মচারীদের প্রতারিত করেছেন, সেই কারণে এই স্টেটমেন্ট দেওয়া হয়নি। আপনারা সক্রিয় হন। আমি আবারও মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন রাখব যে দয়া করে আপনি 1 জুন যে স্পিরিট নিয়ে আমাদের সঙ্গে বৈঠক করেছেন, যেভাবে আমাদের আশ্বস্ত করেছেন, অর্থ দপ্তরের আমলাদের আপনি সুনির্দিষ্টভাবে বলুন যে অবিলম্বে এই ভুল হিসেব সংশোধন করে সঠিক হিসেবে বকেয়া ডিএ বা ডিআরনেস রিলিফ দিতে। 2 নম্বর, কলকাতার যে ব্যাংক থেকে যারা পেনশন নেন, তাদের অবিলম্বে এই বকেয়া ডিএ এবং ডিআরনেস রিলিফ এর টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছিয়ে দিতে। গ্র্যান্ট অ্যান্ড এইডে যারা বেতন পান, ওয়ার্ক চার্জ কর্মচারী যারা এবং যারা ডেইলি রেটেড কর্মচারী, যারা এই রায় কার্যকর হওয়া এবং তার উপভোক্তা হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্য,
যাদের এই রায় অনুসারে বকেয়া ডিয়ারনেস অ্যালাউন্স এবং ডিয়ারনেস রিলিফ পাওয়ার কথা, তাদের প্রত্যেককে এই টাকা অবিলম্বে দিয়ে দিন। মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তার কাছে আমার করজোড়ে আবেদন। আবারও কর্মচারীদের এই অবস্থার দিকে ঠেলে দেবেন না যে তাদের এই দীর্ঘদিনের মামলার রায় কার্যকর করার জন্য আবার আন্দোলনে নামতে হচ্ছে, সরকারের বিরুদ্ধে যেতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।